নিয়ে তো এসেছিল, কিন্তু ও এখন আমার সাথে নেই। জানি না ও কোথায় আছে। আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আর কিছু জানি না। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে সীমান্তকেও দেখা যায়নি, আর ওর বাইকেও। হোয়াট? ইনায়া চমকানো গলায় বলল। তার মানে সীমান্ত তোকে প্রপোজ করতে পারেনি? নূর কিছুই বুঝতে পারছে না। ইনায়া কি বলছে এসব? সীমান্ত তাকে প্রপোজ করতে ওই রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু সীমান্ত তো বলেছিল রেস্টুরেন্টটা নতুন আর ওইখানে ইনায়া আর আহনাপও থাকবে। নিজের মনের মধ্যে কথাগুলো চিন্তা করতে করতে অপ্রত্যাশিত কণ্ঠে আবার বলে ওঠে। কিসের প্রপোজ? ওখানে তো তোরাও থাকবি বলেছিলি, তাই না? হ্যাঁ, থাকবো বলেছিলাম, কিন্তু মিথ্যে। সীমান্তর প্ল্যান ছিল তোকে প্রপোজ করা। ও তোকে একা নিয়ে যেতে চেয়েছিল, এটা জানালে তুই আসতি না, তাই বলেছিলাম আমরাও থাকবো। ইনায়ার এমন কথায় নূর রেগে যায়। সীমান্তের প্রপোজের প্ল্যান ছিল আর তার সব বন্ধুরা সেটা জানতো? ছি, ইনায়া তো জানতো সীমান্তকে সে পছন্দ করে না, জাস্ট বন্ধু ছিল তারা। ও কিভাবে এমনটা করতে পারলো? নূর রেগে কয়েকটা কথা বলে ইনায়ার মুখের উপর ফোন কেটে দিল। ইনায়াকে কিছু এক্সপ্লেইন করার সুযোগই দিল না। এতক্ষণ যাবৎ নূরের সাথে ইনায়ার কি কথা হয়েছে তা নিবিষ্ট মনে কান খাড়া করে শুনেছিল নিবরাস। প্রতিটি কথাই তার গায়ে আগুন জ্বলছিল, যেন কেউ তার চামড়া খুলে লবণ মরিচ লাগিয়ে দিয়েছে। বিশেষ করে সীমান্তের প্রসঙ্গে বলা কথাগুলো এখন তার মনে এক তীব্র অগ্নিসংযোগ ঘটাচ্ছে। নিজেকে সংবরণ করতে হবে। সে মনে মনে সীমান্তকে কুৎসিত কিছু গালিগালাজ করে রাগ প্রশমিত করার চেষ্টা করলো। এখন কিছুতেই রাগা যাবে না। নূরের সামনে তো নাই। সে একটু আগে প্রতিজ্ঞা করেছিল সানফ্লাওয়ারের সাথে কখনো রাগ দেখাবে না। যাই হয়ে যাক, সানফ্লাওয়ারের সাথে সবসময় কোমল আর মিষ্টি করেই কথা বলবে। প্রতিজ্ঞার কথা মাথায় আসতেই সে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। এক হাত দিয়ে চুলগুলোকে ব্যাক ব্রাশ করে গভীর শ্বাস টেনে নিজেকে স্থির করলো। মনে মনে কয়েকবার নূরের নাম নিল। নূরের থেকে মোবাইলটা নিয়ে নিবরাস আর কোনো কথা বলল না তার সাথে। সামনের দিকে তাকিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে ড্রাইভ করতে লাগলো সে। পিনপিনে নীরবতা চলল গাড়ির ভেতরে। এদিকে নূর বুঝতেও পারল না নিবরাস তার রাগ কিভাবে সামলাচ্ছে। নূর এমন হাল নিয়ে বাসায় আসায় জেসমিন ঘামলে পড়েছে তার উপরে। বেশি বিচলিত হয়ে আনোয়ার সাহেবকেও ফোন করতে গিয়েছিল, কিন্তু নূর না করেছে। বলেছে যে সামান্য চোট, কিছু হবে না। সত্যি কথাটা সে লুকিয়ে গেছে, এছাড়া আর কোনো উপায় নেই। আগে বাবাকে সব খুলে বলতে হবে, তারপরে যা হওয়ার তা হবে। সে বহু কষ্টে নিবরাসকে রাজি করিয়েছে এই ব্যাপারে, তবে নিবরাস তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছে একদিনের মধ্যে যেন তার বাবাকে রাজি করায়। নূর আরো কিছু বলতে গেলে সে বলেছে বিয়ে যেমন করেই হোক না কেন, বিয়ে হয়ে গেছে আর এই বিয়ে সে মানে, আর তার এখানে থাকার সময়ও শেষ হয়ে এসেছে। যত দ্রুত সম্ভব ঢাকায় ব্যাক করতে হবে, তারও তো অফিস আছে। নূর আর কিছু বলতে পারেনি, কিন্তু এত তাড়াতাড়ি বাবাকে রাজি করানো কি সম্ভব? তাছাড়া উনি আছেন এখন সিলেটে। নিবরাস ঘরে বসে শান্তি পাচ্ছে না। একবার বারান্দায় যাচ্ছে আর একবার রুমে ফিরে আসছে। এই নিয়ে কতবার বারান্দায় গিয়েছে তার কোনো হিসেব নেই। শুধুমাত্র একবার একবার নূরকে দেখার জন্য কেমন যেন ছটফটানি ছটফটানি কাজ করছে তার। রাগ হচ্ছে, কন্ট্রোল করতে পারে না সে। সোফার পাশে অবস্থিত কর্নার ফ্লাওয়ার ভাসটা সজোরে ছুঁড়ে মারে ফ্লোরে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেটি। সে সময় নূরের কথা মানলেও মনে মনে সে কখনো নূরের এমন সিদ্ধান্তকে সমর্থন করেনি। শুধুমাত্র নূর তার কাছে চেয়েছিল, আবদার করেছিল বলে সে রাজি হয়েছে। বিয়ের পর নূরের প্রথম চাওয়া, সে কি করে না করতো তার সানফ্লাওয়ারকে? আর কিছু ভাবতে পারল না নিবরাস। মাথা পাগল পাগল লাগছে। একটু মানসিক শান্তির প্রয়োজন, আর সেই মানসিক শান্তি হচ্ছে নূর। কিছু না ভেবেই ছুট মারল বারান্দার দিকে। সময় নিল না বারান্দা টপকাতে। এই বারান্দা থেকে ওই বারান্দা যেন চোখের নিমেষেই পার হয়ে গেল। নূর খাটে হেলান দিয়ে বসে আছে। দরজা বন্ধ তার রুমের। জেসমিনকে বলেছে মাথা ব্যথা যাতে ডিস্টার্ব না করে, কিন্তু বারান্দার থাই গ্লাস খোলার আওয়াজে তার বুকের ভেতর ঢিপ দিয়ে ওঠে।
চিৎকার দিবে এমন সময় দ্রুত পায়ে নিবরাস প্রবেশ করে তার রুমে। বিচলিত হয় সে। নিবরাস এসেই তাকে জড়িয়ে ধরে বসা অবস্থাতেই। তাকে ওঠার পর্যন্ত সময় দেয়নি সে। আবার সেই আগের মতো চেপে ধরেছে নিবরাস। দম বন্ধ হয়ে আসে নূরের। ছাড়াতে পারে না নিবরাসকে। কিছুক্ষণ নিবরাস বাহুর বন্ধনে আটকে নূর মোচড়া মুচড়ি শুরু করে। করুণ কণ্ঠে বলে, নিবরাস, নিবরাস ছাড়ুন, ছাড়ুন আমাকে। নূরকে জড়িয়ে ধরে এতক্ষণে নিবরাস একটু শান্ত হয়েছে, তবে ছাড়ে না নূরকে। সামান্য আলগা করে জড়িয়ে ধরে কানের নিচে চুমু খায়। তুমি কখন একেবারে আমার কাছে আসবে সানফ্লাওয়ার? নিবরাস ফিসফিস করে বলে। নিবরাসের এমন বিচলিত কণ্ঠে নূর অবাক হয়। ভ্রু কুচকায়। 15 থেকে 20 মিনিট আগে সে নিবরাসের সাথেই ছিল। কই, তখন তো নিবরাস এত বিচলিত ছিল না, আর না এমন পাগলের মতো আচরণ করেছে। নূর আস্তে নিবরাসের পিঠে হাত রাখে। আপনি এমন করছেন কেন? আপনি এমন করছেন কেন? বাবা, বাবা আসুক, আমি বলবো দুর্ঘটনার কথা, আপনার কথাও বলবো, তখন তিনি যা সিদ্ধান্ত নেন। নূরের মেনমেনানো আওয়াজ, এমন অবান্তর কথা পছন্দ হয়নি নিবরাসের। নূরকে ছেড়ে সোজা হয়ে বসে সে। বিচলিত হয়ে এক হাতে নূরের হাতের কবজি চেপে ধরে, আর এক হাত নূরের গালে আলতো ছুঁয়ে ভারী কণ্ঠে বলে, বাবা কি সিদ্ধান্ত নেবে? তুমি কি ইনডাইরেক্টলি আমাদের বিয়েটাকে অস্বীকার করতে চাইছো? আমি অস্বীকার করতে চাইবো কেন? বিয়েটা হয়েছে, তা তো মিথ্যে নয়, তো অস্বাভাবিক করে কি লাভ? নূরের কণ্ঠ এখনো নরম। নিবরাস বুঝতে চায় না নূরের প্রথম কথাটা এখনো মাথায় গেঁথে আছে। তখন নূর তার বাবার সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছিল। বলেছিল বাবা যা সিদ্ধান্ত নেয় তাই হবে। এটার অর্থ কি? বাবা যদি না মানে তাহলে কি সানফ্লাওয়ার তাকে ছেড়ে চলে যাবে? সেও কি এই বিয়ে মানবে না? তাকে আর ভালোবাসবে না? কথাগুলো ভাবতেই নিবরাসের চোয়াল শক্ত হয়। তবে রাগ প্রকাশ করলো না সে। বলল, যদি তোমার বাবা বিয়েটাকে না মানে, যদি দুর্ঘটনা ভেবে এড়িয়ে যায়, তাহলে কি করবে তুমি? পারবে বাবার বিরুদ্ধে গিয়ে আমার কাছে আসতে? নিবরাসের থমথমে মুখ। নূর বুঝতে পারছে না নিবরাস এত সিরিয়াস কেন, পজিটিভ ভাবতে পারছে না কেন সে। নূর নিবরাসের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, মানবে না কেন? মানছি দুর্ঘটনায় বিয়েটা হয়েছে, আমরা দুজনেই অস্বীকার করিনি বিয়েটাকে, তাহলে মানবে না কেন? নূরের প্রশ্নবিদ্ধ চাহনির মাঝে নিবরাস হঠাৎ বলে ওঠে, তোমার 18 হয়নি এখনো, আজকে তুমি 18তে পড়বে। থমকাই নূর। নিবরাস সত্যিই বলেছে, আর এখনো 18 হয়নি। নিবরাসের এমন প্রশ্নে সে এবার নিজেও ভাবনায় পড়ে যায়। একে তো তার বয়স 18 হয়নি, তার উপর আবার বিয়েটা দুর্ঘটনাবশত হয়েছে। বাবাকে মানাতে পারবে তো সে? কথাগুলো ভাবতেই সে নিবরাসের দিকে ভ্রু কুঁচকে তাকায়। বলে, আপনি জানলেন কি করে আমি আজ 18তে পড়বো? নূরের এমন প্রশ্নবিদ্ধ চাহনি আর বোকা মার্কা কথায় নিবরাস তাকে এক চিলতে হাসি উপহার দেয়। তার দুটি হাত নিজের হাতের মুষ্টিতে নিয়ে বলে, যাকে ভালোবাসি তার জন্মদিন জানবো না? তাহলে কেমন ভালোবাসলাম আমি তোমায় সানফ্লাওয়ার। নূর নিবরাসের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিবরাসের হাসি যে এত সুন্দর, এখন না হাসলে তো নূর জানতই না। অবশ্য মানুষটাই যে এত সুন্দর, পদে পদে এই মানুষটা তাকে মুগ্ধ করছে। নূরের এমন গম্ভীর আর মুগ্ধ দৃষ্টিতে তাকানোই নিবরাসের হৃদয়ে হুট করে এক ঠান্ডা স্রোতের জলধারা বয়ে গেল। নূরকে আলতো সরিয়ে নিজের পায়ের ওপর শোয়ালো। নূর এখন স্তব্ধ। নিবরাস কি করছে কিছুই বুঝে উঠতে পারছে না সে। তার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। নিবরাস বোধহয় টের পেল। হালকা হেসে তার মাথায় হাত বুলিয়ে বলল, ডোন্ট ওয়ারি, আমি এখন কিছুই করবো না, কজ ইউ আর স্টিল ইয়াং, বাট ফর টুনাইট। নূর চমকালো, থমকালো, বিস্মিত কণ্ঠে বলল, মানে আজকে রাত পর্যন্তই তুমি ছোট, তারপর তুমি বড় হয়ে যাবে, আর তারপর। নিবরাসের মুখে আলতো হাসি। ভ্রু নাচালো সে। নূর বলে উঠল, তারপর কি? তুমি শুনতে চাও? অবশ্যই। নূর নিবরাসের চোখে চোখ রেখে বলে। মনে হলো যেন নিবরাসের চোখগুলো হেসে উঠল তার কথার মাঝে। পরক্ষণে চোখের পলক ফেলে আবার তাকাতেই সে হাসি গায়েব হয়ে গেল। তবে অদ্ভুত মায়াবী কিছু একটা তো আছে এই চোখে, যা নূর ধরতে পারে না। তার ভাবনার মাঝে নিবরাস বলে উঠল, তারপর তোমাকে আমি বড় মানুষের মতো আদর করব।
নূর কি সুন্দর নিবরাসের চোখে চোখ রেখে কথা বলছিল, কিন্তু নিবরাসের এমন কথার প্রেক্ষিতে নূর আর তার দিকে তাকাতে পারল না। চট করে নজর সরিয়ে ফেলল নিবরাসের চোখ থেকে। এক রাশ লজ্জা এসে তাকে পেটে সুরসুরি দিতে লাগলো। কি করবে এখন মস্তিষ্ক নির্দেশনা দিল না। এই মুখ কই লুকাবে সে? কিচ্ছু পেল না চারদিকে। নিবরাসের পায়ের উপরে থেকেই ছটফট শুরু করলো। কোথাও যেতে পারল না। যাবে কি করে? নিবরাসের এক হাত তো তার মাথার ওপরে, যা অতি আদর সহকারে তার মাথার ওপর নিচে গমন করছে। লজ্জা পেও না, আমি লজিক্যাল কথা বলছি। আর তুমি লজ্জা পেলে তোমায় অনেক মোহনীয় লাগে জানো। নিবরাসের কণ্ঠে মাদকতা। সে নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এখন তোমাকে আমি আমার জীবন সম্পর্কে বলবো, শুনবে তুমি? নূর আগ্রহে তাকায়, মুখে বলে, হুম। তোমাকে আমার জীবন সম্পর্কে বলার একটাই কারণ সানফ্লাওয়ার, জানো কি? নিবরাসের দিকে নূর প্রশ্নবিদ্ধ দৃষ্টি নিক্ষেপ করতেই নিবরাস বলে উঠল, তোমার বাবা আমাদের বিয়েটাকে না মানলে তুমি ডিসাইড করবে যে তুমি আমাদের বিয়েটাকে মেনে আমার সাথে ঢাকায় ব্যাক করবে কিনা, আর নাকি তোমার বাবার কথা মতো চলবে। নূর তার কথা কিছুই বুঝল না। কি হয়েছে নিবরাসের জীবনে? কি এমন আছে যা তার যাওয়া না যাওয়ার উপর প্রভাব ফেলবে? আমার মা ছিল তুর্কি, ওনার জন্ম হয়েছিল ইস্তাম্বুলে। আমার নানু বাংলাদেশি ছিল, আর নানা ভাই ছিল টার্কিশ। ওনাদের লাভ ম্যারেজ ছিল। আমার বাবা একসময় ব্যবসার কাছে তুর্কিতে গিয়েছিল, সেখানেই আমার মায়ের সাথে দেখা হয়েছিল তার। আস্তে আস্তে তাদের মাঝে বন্ধুত্ব, অতঃপর তা প্রণয়ের রূপ নিয়েছিল। আমার মা মারিসা অলিভিয়া ছিল আমার নানুর একমাত্র সন্তান, তাই তাদের যত সম্পত্তি আছে সব ছিল আমার মায়ের নামে। আমার বাবা বোধহয় এমন কাউকেই জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল যার কাছে প্রচুর টাকার প্রচুর ক্ষমতা থাকবে। তিনি তুরস্কে বিয়ে করেছিলেন আমার মাকে, তারপর সেখানেই থাকতে লাগলো। সময়ের পরাক্রমে আমি হই তুরস্কেই, সেখানেই বেড়ে উঠতে লাগি। আমার মার জোড়াজুড়িতে বাবা মাকে বাংলাদেশে নিয়ে আসেন। তখন আমার 4 বছর। স্পষ্ট মনে আছে আমার, সেদিন আমার দাদু খুব বড় ঝামেলা করেছিল আমার বাবা মায়ের সাথে। আমি শুধু করুণ মুখে তাকিয়ে তাকিয়ে দেখেছি। তিনি বিদেশি মেয়েকে কিছুতেই নিজের ছেলের বউ হিসেবে মেনে নিতে চাননি, তাও আমার মা থেকেছিল সেখানে। আর আমিও একটু ভালোবাসা পাওয়ার লোভে সবার কাছে কাছে ঘেঁষতাম, কেউ যদি ভুল করে আমায় কাছে টেনে নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমায় কেউ ভালোবাসতো না, না দাদু আর না দাদুর বাড়ির কেউ। কেউ কথাও বলতো না, কেবল মাই ছিল যে আমায় ভালোবাসতো, আমাকে সময় দিত। তখন বাবার ব্যবহারেও প্রচুর পরিবর্তন এসেছিল। আমার মাকে ঘরের কাজের লোকের মতো ট্রিট করতে শুরু করলো। আমাদের সাথে থাকতো না, অন্য ঘরে থাকতো। মা কিছু বললে তাকে মারধর করতো। এভাবেই কাটলো 2 বছর। আমি তখন 6-এর কোঠায়। মানুষের কথা বুঝতে শিখেছি মাত্র, ইশারা ইঙ্গিত বুঝতে শিখেছি। আশেপাশের কার্যকলাপ সব আমি বুঝি তখন। মায়ের এমন যন্ত্রণা ভরা জীবন দেখে বাবার প্রতি ঘৃণা জমে গিয়েছিল। প্রতি মুহূর্তে চাইতাম যেন এই বাড়ির সকলে মরে যায়, আমার মা যাতে একটু শান্তি পায়। মাঝে তুরস্কে ফিরে যাবে বাবা সে অবস্থাও রাখেনি, পাসপোর্ট নিয়ে গিয়েছিল, মোবাইলটাও দেয়নি। বাবার এমন পরিবর্তন মা বুঝে উঠতে পারেনি। মাঝে মাঝে আমি ঘুমের ভান করে থাকতাম, আর মা মার খেত। এত কিছুর মাঝেও আমার মা দমে যায়নি। লুকিয়ে চুরিয়ে উকিলের সাথে কথা বলেছে। বাবা 34তম জন্মদিনের আগেই আমার মা তার সম্পত্তির 20% ওটাকে উপহার দিয়েছিল। যে 80% ছিল তিনি তা আমার নামে লিখে দেন। এমনকি এটা উল্লেখ করেন যে আমার 18 বছর হওয়ার আগেই সম্পত্তি আমি কাউকে বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবো না, আর আমার যদি কিছু হয় তাহলে এই সম্পত্তি যাতে সরকারের হাতে হস্তান্তর হয়ে যায়। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন তার সময় শেষ হয়ে আসছে। এর কিছুদিন পরেই বাবা আরেকটা বিয়ে করেন, বাড়িতে বউ নিয়ে আসেন। আমার মা তখন ভীষণ অসুস্থ, প্রতিবাদ করেননি, সাহস হয়ে ওঠেনি বোধহয়। এই শহরে কেউ যে ছিল না পরিচিত, নিজের মনে কষ্ট আর আমাকে নিয়ে ঘরের এক কোণায় পড়েছিল। কেউ খোঁজ রাখেনি আমাদের। আমরা যে কোনো মানুষ আর আমাদের যে কোনো মানুষের সঙ্গ প্রয়োজন তা কেউ ভেবেও দেখেনি। একদিন রাতে বাবা মাকে ভীষণ মারে। এমনিতে মা অনেক অসুস্থ ছিল, তার উপরে এমন জঘন্য মার সহ্য করতে পারেননি। সেদিন আর ঘুমের ভান ধরে থাকতে পারিনি। মাকে বাঁচাতে সেদিন ছুটে গিয়েছিলাম, কিন্তু এতে আমারও রক্ষা হয়নি। আমার পিঠেও মার পড়েছিল। তখনই জানতে পেরেছি এতদিন ধরে মায়ের মারের কারণ ছিল ওই 80% সম্পত্তি। সেদিনের মারের পর আমার মা আরো অসুস্থ হয়ে যায়। সেদিনের পর 1 সপ্তাহের মাথায় আমার মা আমাকে একা করে দিয়ে চলে যায়। বাবার চোখে কোনো দুঃখ দেখতে পাইনি সেদিন। আমি ছিলাম বোঝার মতো। কিছুদিনের মাথায় আমাকেও মারধর শুরু করে। জানতাম মেরে ফেলবে না,
ওদের সম্পত্তির চাহিদা ছিল। আমার সৎমাও আমার সাথে কম অত্যাচার করেনি, মেরে ধরে পাঠিয়ে দিয়েছিল হোস্টেলে। একা থাকতাম সেখানে। প্রতি সপ্তাহে যখন সবার বাবা মা দেখা করতে আসতো, তখন আমি কোথাও একটা লুকিয়ে থাকতাম। কেউ বন্ধু হয়নি আমার, সবাই পাগল পাগল বলে খ্যাপাতো। আমার 18 বছর হওয়ার আগেই বাবা মারা যায়। খুবই করুণ মৃত্যু হয়েছিল ওনার। বিশ্বাস করো, আমি একটুও কাঁদিনি। আমার মায়ের যে সম্পত্তি ছিল তিনি তা কাজে লাগান। ঢাকাতেই 3টে 5 তারকা বিশিষ্ট হোটেল গড়ে তোলেন, যেগুলো এখন আমি চালাই। এগুলোর 20% শেয়ার এখন আমার সৎমা শায়লা খানের নামে। কথাগুলো বলতে বলতে নিবরাসের চোখ ভেঙে জল পড়ে। নূরও চোখের জল ধরে রাখতে পারছে না। কোনো সময় যে সে নিবরাসকে ধরে চোখের জল বিসর্জন দিচ্ছে তা সে নিজেও বলতে পারবে না। নিবরাসের জীবন এত কষ্টের, ছোটবেলা থেকেই এত কষ্ট সয়েছে নিবরাস। কোনো বাবা কখনো এমন করে নিজের রক্তের সাথে? তারও তো মা নেই, জন্মের সময় তাকে ছেড়ে চলে গেছে। কই, তার বাবা তো তার সাথে এমন করেনি। তার বাবা যদি তার সাথে এমন করত, তার মাকে মেরে যদি তাকে হোস্টেলে রেখে আসতো, সে তো বেঁচেই থাকতে পারতো না এত কষ্ট নিয়ে, কবেই মরে যেত। মানুষের তো একটু দয়া মায়াও হয়। কথাগুলো ভাবতেই নূরের মন ভার হয়ে এলো। ইচ্ছে করলো নিবরাসকে জড়িয়ে ধরে বলতে, আমি কখনো আপনাকে ছেড়ে যাব না নিবরাস, সব সময় আপনার কাছেই থাকবো, আমি আপনাকে ভালোবাসবো। কথাগুলো মনেই রয়ে গেল নূরের, বলা হলো না। নিবরাস বুঝি নূরের ভাবনা বুঝতে পারে। সে নূরের মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে একটু জড়িয়ে ধরবে সানফ্লাওয়ার? থাই গ্লাসটা ভেদ করে মায়াবী নরম আলো ঝিলমিলিয়ে ঘরের কোণে প্রবেশ করছে। রোদ অল্প স্বল্প কমেছে, আকাশটা বোধহয় একটু নরম হয়েছে। তুলোর মতো শুভ্র মেঘগুলি ভেসে ভেসে সূর্যকে ঢেকে দিচ্ছে। বৃষ্টি হবে না, এই মেঘেরা বৃষ্টির জন্য আগমন করেনি। তারা সূর্যের সাথে লুকোচুরি খেলছে। নূর নিবরাসের এই চাওয়াকে নাকচ করতে পারল না। উঠে বসে সে। নিবরাসের মুখাবয়ব একবার ভালোভাবে লক্ষ্য করে নেয়। একটা চাতক পাখির ন্যায় বসে আছে সে, যেন তৃষ্ণার্ত খুব। এক ফোঁটা বৃষ্টির পানির জন্যে চাতক পাখি যেমন আকাশের দিকে করুণভাবে চেয়ে থাকে, নিবরাসও তেমন তার দিকে তাকিয়ে আছে। এত মায়াবী সেই চাহনি, কেউ কি করে দৃষ্টিগোচর করতে পারে সেই চাহনি? নূরের খুব মায়া লাগলো। নিশ্চয়ই নিবরাসের মাও দেখতে এমনই ছিলেন, তার মতোই সুন্দর। নূরের একগুচ্ছ ভাবনার মাঝে নিবরাস তার হাত মেলে দেয়। নূরকে তার কাছে আসার আমন্ত্রণ জানায়। এটা শুধু নিবরাসের একটা চাওয়া ছিল না, এটা ছিল তার সামান্য ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা। যারা কখনো ভালোবাসা পায়নি তারা হচ্ছে ভালোবাসার কাঙাল। তাদের ভালোবেসে একটু জড়িয়ে ধরলেই চলে। নূর দেরি করলো না। এমন মানুষকে সে অপেক্ষা করাতে পারবে না, কোনো দিনও না। নিবরাসের বাড়িয়ে থাকা হাতের মাঝ দিয়ে নূর হাত মেলে তাকে জড়িয়ে ধরলো, মাথা ঠেকালো তার প্রশস্ত বুকে। নূরের এমন ভালোবাসা পেয়ে নিবরাস পাগল প্রায়। কি করবে ভেবে পাচ্ছে না। সেও নূরকে তার বাহুতে আবদ্ধ করে নেয়, একদম টাইট হাঁক দেয়, যেন এক্ষুনি সে নূরকে তার বুকের মাঝে ঢুকিয়ে ফেলবে। নূর ব্যথা পেলেও কিছু বলে না। এটাই হয়তো নিবরাসের খুশির বহিঃপ্রকাশ। নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নিবরাস বলে, আমার মায়ের পর তুমি প্রথম যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তোমাকে আমি কখনো হারাতে চাই না। আমার দুনিয়াতে আপন আর কেউ নেই, মা বাবা কোনো আত্মীয়, শুধু তুমি আছো। জানো, তুমিও যখন ছিলে না, এই কষ্ট থেকে মুক্তির জন্য কতবার যে সুইসাইড করার চেষ্টা করেছি। নূর বিস্মিত হয়ে নিবরাসকে ছেড়ে দেয়, উত্তেজিত কণ্ঠে বলে, কি? আর ইউ ম্যাড? নিবরাসের গলার আওয়াজ নিচু। কেন? আপনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ? এমন কেন করেছেন? নূরের কণ্ঠে এখনো বিস্ময়, চোখগুলো বড় বড় করে নিবরাসের দিকে তাকিয়ে আছে সে। নিবরাস তার দিকে তাকিয়ে সামান্য হাসে, তার হাতটা ধরে বলে, রিল্যাক্স, তুমি তো হাইপার হচ্ছ কেন? আমি সুইসাইড করতে চেয়েছি আরো আগে, যখন আমার কেউ ছিল না। একাকিত্ব আমাকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছিল। চারপাশটা আমাকে বারে বারে মনে করিয়ে দিচ্ছিল যে তোর কেউ নেই, পৃথিবীতে তুই একা। ভেবেছিলাম মরে গেলেই বোধহয় শান্তি, কিন্তু বিশ্বাস করো, মরতে পারিনি। মরতেও ভয় পেতাম। তখন শান্তির বৃষ্টির মতো তুমি এলে, এক মুহূর্তে আমার মন পড়ে ফেললে। আমার মনের গোপন কষ্টগুলো তুমি কেমন নিমিষেই তুলে ধরলে আমার চোখের সামনে। তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, পারিনি।
ঢাকায় ব্যাক করার পরেও তুমি আমার মস্তিষ্ক জুড়েছিলে। ভেবেছিলাম তোমার ব্যাপারে বেশি ভাবছি, তাই হয়তো আরো বেশি করে তুমি আমার স্বপ্নে আসছো। চলে গেলাম দেশের বাইরে লং ট্যুরে, তবু ভুলতে পারেননি তোমায়। সেই দিনে উপলব্ধি করেছিলাম মরে যাওয়া সমাধান ছিল না। দেশে ফিরে তোমাকে খোঁজা শুরু করলাম, আর তোমাকে পেয়ে আমি এখন এখানে। তবে বিয়েটা এইভাবে হয়ে যাবে ভাবিনি। শেষের মিথ্যেটা নিবরাস এমন ভাবে বলল যেন সত্যি বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছে। নূর এতক্ষণ ধরে শুনছে নিবরাসের, যত শুনছে তত তার মন খারাপ হচ্ছে। একটা মানুষ জীবনে এত স্ট্রাগল করেছে, ভাবতেই তার কান্না পেয়ে যাচ্ছে। এখন বলো, তুমিও কি আমাকে একা করে দিতে চাও? হঠাৎ নিবরাসের এমন হাসকি কণ্ঠ শুনে নূরের ধ্যান ভাঙে। গলার স্বর বদলালেও এখনো কোমলতা আছে। নূর কিছুক্ষণ আমতা আমতা করলো। হঠাৎ করে এমন প্রশ্নের উত্তর দিতে পারলো না নিবরাসকে। তবে মনে মনে ঠিক করলো যে করেই হোক বাবাকে মানাতে হবে। আলতো হেসে মুখে বলল, বিয়ে হয়ে গেছে আর আমি বাবাকে বানাবই। আমার প্রশ্ন এটা না। নিবরাসের থমথমে মুখ বলল, তোমার বাবা যদি না মানে তাহলে তুলে নিয়ে যাব আমি, আমার সে ক্ষমতা আছে। আমার প্রশ্ন হচ্ছে, জীবনে যাই পরিস্থিতি আসুক না কেন, তুমি কি আমাকে একা ছেড়ে যাবে? নূর অপ্রস্তুত হয়, চারিদিকে চোখ বোলায়। হঠাৎ করে কেউ কি এমন প্রশ্ন করে? নিচের দিকে তাকিয়ে তবুও মাথা নেড়ে সে না বোঝালো। মুখে বলো সোনা পাখি। নিবরাসের কণ্ঠে মধু। এত মিষ্টি করে বলছে, ফ্রিজ থেকে চকলেট নামালে যেমন তা গলে যায়, নূর গলে যায় নিবরাসের এমন কথায়। সামান্য লজ্জাও পায় এমন সম্বোধনে। সোনা পাখি, আসলেই লজ্জা। সে লজ্জা নিবারণ করে মুখে বলে, আমি আপনার সাথে থাকবো সব সময়। যদিও নূরের ম্যানম্যানানো আওয়াজ, তাও খুশি হয় নিবরাস। আনন্দে তার বুকের মধ্যে আগডুম বাগডুম ছন্দ বেজে ওঠে। মস্তিষ্ক খুশির ঝলকে আত্মহারা। আর কোনো চিন্তা নেই, তার সানফ্লাওয়ার তার সাথে থাকবে, এটাই তার জন্য শান্তির। যে কোনো সময় সে গাঢ় চুমু আঁকে নূরের ললাটে। দুহাত দ্বারা তার গাল আবদ্ধ করে বলে, আমি তোমার উপর ভরসা করছি, আশা করি তুমি বাবাকে রাজি করিয়ে ফেলবে। সমস্যা হলে আমাকে কল করবে, ওকে? আমার তো মোবাইল নেই। নিবরাসের টনক নড়ে। মোবাইলটা তো সেই ফেলে দিয়েছিল পাহাড়ের ওপর থেকে। এটা দিয়েই সবার সাথে যোগাযোগ রাখতো নূর, আলতো ফালতো বন্ধুদের সাথেও। তাই সে এই মোবাইল ফেলে দিয়েছে। জাহান্নামে যাক মোবাইল, নূর শুধু তার সাথে কথা বলবে। সে পকেট থেকে একটা উজ্জ্বল অ্যাপেল খচিত মোবাইল বের করে নূরের হাতে দেয়, বলে, এটা তুমি রাখো, এখন থেকে এটা তোমার, তবে বেশি ইউজ করবে না, ওকে? নূর বিস্মিত নয়নে শুধু মোবাইলটাকে দেখছে। এই ফোনটা তার? ভাবতেই নূর 440 ভোল্টের শক খেলো। হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ দেখলো। হতবাক হয়ে শুধালো, এটা আমার? নূরের প্রশ্নবিদ্ধ চাহনিতে নিবরাস মুচকি হাসে। নূরের আর বুঝতে বাকি নেই নিবরাসের উত্তর। মনের আকাশে রংধনুর মতো খুশির ফোয়ারা ছোটে। তবে তার ভাবনাকে 4 টুকরো করে কেটে নিবরাস বলে, ফোন দিয়েছি ভেবে বেশি বেশি খুশি হয়ে যেও না কিন্তু। আর না কারো নাম্বার এটাতে অ্যাড করবে তুমি। এটাতে শুধু আমার নাম্বার আছে। মোবাইলটা তোমায় দেওয়া হয়েছে শুধুমাত্র আমার সাথে কথা বলার জন্য। তো ফোন দিয়েছিস কেন রে হতছাড়া? শুধু তোর সাথে প্রেমালাপ করার জন্য? মোবাইলে কি আর কোনো কথা থাকতে পারে না? মনে মনে কথাগুলো বলে দাঁত কপাটি বের করে হাসলো নূর। বলল, বন্ধুদের নাম্বারও না? না, ওদের নাম্বার তো কোনো মতেই না। নিবরাসের গলার টোন কিছুটা পরিবর্তন হলো, আগের চেয়ে কিছুটা গম্ভীর। আর বন্ধুরা যে কেমন ধরনের তা আমার জানা হয়ে গেছে। একজন মিথ্যা বলে কোথায় না কোথায় নিয়ে যাচ্ছিল, আর দুজন তার কাজে সঙ্গ দিচ্ছিল। ভাবো, যদি আমি তখন সেখানে না থাকতাম তাহলে কি হতো? আর তুমি কিছু না জেনে নাচতে নাচতে চলে গিয়েছিল এই ফালতু ছেলেটার সাথে। কথা বলতে বলতে নিবরাস তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নূরের দিকে। এখানে সীমান্তের কথাটা যে নিবরাস ইচ্ছে করে বলেছে তার মূর্খতার প্রমাণ দেওয়ার জন্যে, তা নূর বেশ বুঝতে পারছে। সে কি করত? ভেবেছিল বন্ধুরা মিলে ঘুরতে বের হচ্ছে, রেস্টুরেন্টে যাবে, আড্ডা দিবে, মজা করবে। আগেও তো কতবার গেছে। সে কি আর জানতো তার বন্ধুরা মিলে এত কিছু প্ল্যান করে রেখেছে? কথাগুলো ভাবার মাঝে একটা গুরুত্বপূর্ণ কথা মনে হয় নূরের। তড়িৎ নিবরাসকে জিজ্ঞেস করে, সীমান্তের কোনো খবর পেয়েছেন? নূরের কথায় এবার নিবরাস রাগলো না। কেন তার রাগ কোনো কারণ জানা নেই। সে খুব ইনোসেন্ট ফেস নিয়ে নূরের দিকে তাকালো, শোকাতুর গলায় বলে, হসপিটালে আছে, হাত পা ভেঙেছে।
ওকেও কিছু একটা হয়েছে, আই ডোন্ট নো। নূরের সন্দিহান গলা। নিবরাস বলে, তুমি কি আমার ক্ষমতার উপর সন্দেহ করছো? নূর আর কিছু বলতে পারে না, শুধু ডানে বামে মাথা নাড়ে। নিবরাসের উপর সন্দেহ? প্রশ্নই আসে না। সীমান্তের জন্যেও খুব খারাপ লাগলো। নিবরাস নূরের দিকে দৃষ্টিপাত করে মনে মনে বলে, বাস্টারটা তোমার দিকে হাত বাড়িয়েছিল মাই সানফ্লাওয়ার। ওরা এমন হাল করেছি ভবিষ্যতেও কোনো মেয়ের সংস্পর্শেই যেতে পারবে না। মনে মনে এক বিদ্রুপাত্মক হাসি হাসে নিবরাস। এই হাসি যদি কেউ বাস্তবে দেখত, তাহলে নিশ্চয়ই সে আলো আধারের ধাঁধায় হারিয়ে যেত। আনোয়ার সাহেব সন্ধ্যার আগেই ফিরে আসেন। কাল তার মেয়ের জন্মদিন, তার চাঁদের টুকরোর জন্মদিন। আর আজ বুঝি উনি আসবেন না? এটা কোনো দিন হয়? কলিং বেলের আওয়াজে নূর উঠে আসে। গায়ে হাতে ব্যান্ডেজ করা, পায়ে হাতে ব্যান্ডেজ করা, তবে হাঁটতে পারছে সে। নিবরাস হাই পাওয়ারের পেইন কিলার দিয়েছিল। 10 মিনিটের মধ্যেই ব্যথা পগার পার হয়ে গেছে। জেসমিন দরজা খুলতেই আনোয়ার সাহেব তড়িঘড়ি করে ভিতরে ঢুকে আসেন। হাতের ব্যাগটা জেসমিনের হাতে দিয়ে সামনে তাকাতেই তিনি বিস্মিত হন। নূরের হাতে পায়ে ব্যান্ডেজ দেখে তিনি বিচলিত হয়ে পড়েন। হন্তদন্ত হয়ে এসে তিনি নূরকে ধরেন। কি হয়েছে মা? তোমার এই অবস্থা কেন? কেমন করে হলো? আনোয়ার সাহেব নূরকে ধরে রেখেছেন। ওনার কণ্ঠে উদ্বিগ্নতা। বিচলিত দৃষ্টি ফেলে নূরের ব্যান্ডেজে পরখ করে নেয় মুহূর্তেই। তেমন কিছু না বাবা, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। নূর ডান হাতে ওর বাবার হাত ধরে, সান্ত্বনা দিয়ে বোঝায় যে কিচ্ছু হয়নি, সে ঠিক আছে। আনোয়ার হোসেন মানে না নূরের কথা। তিনি বিচলিত ভীষণ, উত্তেজিত হয়ে জানতে চান আসলে কি হয়েছে। নূর ওনাকে নিয়ে সোফায় বসায়, জেসমিনকে বলে 1 গ্লাস ঠান্ডা পানি দেওয়ার জন্য। নূর ভেবেছিল সম্পূর্ণ ঘটনা বাবাকে বলবে না, কিন্তু এখন বলা ছাড়াও কোনো উপায় নেই। তাছাড়া সত্য বললে ডিসিশন নিতে সুবিধা হবে, মিথ্যের উপর ভিত্তি করে তো কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। জেসমিন দাঁড়িয়ে আছে সোফার এক কোণায়। নূর সীমান্তের সাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পর্যন্ত সব ঘটনা খুলে বলে। এমনকি এটাও বলে যে কিভাবে তার বন্ধুরা তাকে মিথ্যে বলে সীমান্তের সাথে পাঠিয়েছিল, তাদের আসল উদ্দেশ্য কি ছিল। নূরের কথায় আনোয়ার হোসেন থমকে গেছেন। এত বড় একটা দুর্ঘটনা, তাও তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। বাইক অ্যাক্সিডেন্টে কোনো মানুষেরই এমন অল্প ক্ষয়ক্ষতি হয় না। তার কলিজার টুকরা যে সহি সালামত আছে, এটাই যথেষ্ট। কোনো বড় ধরনের দুর্ঘটনা থেকে যে আল্লাহ নূরকে রক্ষা করেছেন, এতেই কৃতজ্ঞ মহান রবের নিকট। তিনি আলগে নূরের মাথা কাছে এনে সেখানে চুমু এঁকে দেন। দুহাতে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলেন, দেখলে তোমাকে নিয়ে কেন সর্বক্ষণ বাবা এত টেনশনে থাকি, কেন এত টেনশন করি। আনোয়ার হোসেনের কোমল কণ্ঠ। নূরও জড়িয়ে ধরে ওনাকে, আদর আদর কণ্ঠে বলে ওঠে, তুমি আমাকে একটু আদর করে দাও তো বাবা, তাহলেই আমার সব ব্যথা চলে যাবে। উফ, মেয়ের এমন বোকা বোকা কথা শুনে আনোয়ার হোসেন আন মনে হাসেন। সত্যিই নূর অনেক সরল, একদম বাচ্চাদের মতো। বাচ্চাদের তো একটু হলেও সামলানো যায়, কিন্তু নূর, তাকে সামলানো বড়ই কঠিন। আনোয়ার হোসেন নূরকে জড়িয়ে ধরে ললাটে চুমু আঁকেন, বোঝানোর ভঙ্গিতে বলে ওঠেন, তুমি কবে বড় হবে আম্মু? দুনিয়ার সব মানুষ বুঝতে শিখে যাচ্ছে, কিন্তু তুমি এক ফোঁটাও পরিবর্তন হচ্ছে না। এমন করলে হবে? বাবা, আমি বড় হয়েছি, তুমি আর আমাকে এভাবে ছোট ছোট বলো না তো। নূর ভ্রু কুঁচকে বলে। মেয়ে যায় আনোয়ার হোসেনের গলা। আজকে তিনি মেয়েকে প্রশ্রয় দিবেন, দিনটা শেষ হতে চলল। আর মাত্র কয়েক ঘন্টা পরে মেয়ে তার 18তে পড়বে। দেখতে দেখতে যেই পুচকে মেয়েটা কত বড় হয়ে গেল। আনোয়ার হোসেনের এখনো মনে হয় এই মেয়ে কিছুদিন আগে তার সাথে হাঁটতে গিয়ে বলেছে, বাবা বাবা আমি আর হাঁটতে পাচ্ছি না, আইত ললি খাবো। ভাবা যায় এই মেয়ে একজন 18তে পড়বে। আনোয়ার সাহেব নূরের দিকে এক মনে তাকিয়ে আছেন। ওনার মুখে আলতো হাসি চিকচিক করছে। নূর ওনার ধ্যান ভঙ্গ করে, বলে ওঠে, তোমার কাছে আজকে গিফট হিসেবে এমন একটা জিনিস চাইবো যা তোমাকে দিতেই হবে বাবা, তুমি দেবে তো আমায়? এই পর্যন্ত তুমি আমার কাছে চেয়েছো আর পাওনি, তা কি কখনো হয়েছে? তাও বাবা, এটা অনেক স্পেশাল আর অনেক দামিও। আনোয়ার হোসেন নরম চোখে চায় নূরের দিকে, বলে, খুবই স্পেশাল আর খুবই দামি। হুম।
কিন্তু আমি তো জানি আমার নূরমা আমার কাছে এমন কিছু চাইবে না যা আমি দিতে পারবো না। বরং সে তো আমার কাছে কিছু চাই না, আমি তাকে প্রত্যেক সময় চমকে দেই।